2030 সাল পর্যন্ত যেভাবে মুসলমানের সংখ্যা বাড়ছে তাতে ভারতে মুসলমানের সংখ্যা হবে 70 কোটি। তাহলে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের মুসলমান প্রধানমন্ত্রী হবে। তাহলে কি করতে হবে? তাড়াতে হবে। তাই অসমের মাটিতে হলো এনআরসি, 46 লক্ষ নাম বাদ গেল। ভালো করে যাচাই করে নাম টিকলো 22 লক্ষ, 22 লক্ষ যাচাই করে টিকলো 11 লক্ষ। এরপর যাচাই করে টিকলো মুসলমান 4 লক্ষ আর হিন্দু 7 লক্ষ। এটা বাংলাদেশের মাটিতে বলেছেন একজন মৌলানা, তার নাম মৌলানা আবু উবাইদা সাহেব। কি বলেছেন আসুন শোনাই। 2030 সাল পর্যন্ত মুসলমানের সংখ্যা যেভাবে বাড়ছে, যদি বাড়ে, ভারতে মুসলমানের সংখ্যা হবে 70 কোটি। তাহলে সাচার কমিটির রিপোর্টে ভারতের মুসলমান প্রধানমন্ত্রী হবে। তাহলে কি করতে হবে? তারা নেড়ে ভারত থেকে দে তেড়ে কি করে তাড়তে হবে? শুরু হলো এনআরসি। আসামের মাটিতে 46 লক্ষ এনআরসিতে নাম বাদ গেল। ভালো করে যাচাই করে টিকলো 22 লক্ষ, 22 লক্ষ যাচাই করে টিকলো 11 লক্ষ, 11 লক্ষর পরে যাচাই করে টিকলো মুসলমান 4 লক্ষ আর হিন্দু 7 লক্ষ। না না, এ করা যাবে না। তিনি বলেছেন আমরা দাড়ি রাখলে চাচা বলে। এই সময় যদি রবীন্দ্রনাথ থাকতেন বড় চাচা হতো, অরবিন্দ থাকলে মেজো চাচা হতো, রামকৃষ্ণ থাকলে সেজো চাচা হতো। ওরা দাড়ি রাখলে ঠাকুর, ওরা পৈতে গলায় দিলে ব্রাহ্মণ, ওরা গেরুয়া পড়লে সন্ন্যাসী, আর আমরা দাড়ি রাখলে লাদেন চাচা উগ্রপন্থী। কি বললেন শুনবো। আমরা দাঁড়িয়ে রেখি তার লেগে চা 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 চা, ওরা ভাতিজা ভাতিজা। চিন্তা করে দেখো, মনে মনে করছি এই সময় যদি রবীন্দ্রনাথ থাকতো তা বড় চাচা হতো, বিশ্বাস করো। অরবিন্দ যদি থাকতো তো মেজো চাচা হতো, রামকৃষ্ণ যদি থাকতো তো সেজো চাচা হতো। ওরা দাঁড়িয়ে রাখলে ঠাকুর, সাধু, ওরা পৈত গলায় দিলে ব্রাহ্মণ, বুঝলেন, ওরা গেরুয়া পোশাক দিলে সন্ন্যাসী, আর আমাদের দাড়ি ছেড়ে লাদেন চাচা উগ্রপন্থী। তিনি বলেন যারা আজান শুনে মসজিদে আসেন তারা মুসাল্লি। কি বললেন সেটাও শুনবো। মিনারে দাঁড়িয়ে আজান দেয় ভাষিত নাম 12 কৃত নাম নৈতিত্ব হেরি উচ্চারাধনায় নম। আমি গিয়ে দেখি উঁচু একটা জায়গা, জায়গাটার প্রথম অক্ষর হলো মিম, আর যিনি আজান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মিম। আর যেখানে তৈরি করা হয়েছে মিনার, মিনারের প্রথমে মিম, আর মিনারটা বানাইছে মসজিদের গায়ে, তারও প্রথমে মিম। মোহাম্মদের প্রথমে ম, মিনারে প্রথমে ম, মুয়াজ্জিনের প্রথমে ম। উচ্চ নাম আরাধনা কল্যাঙ্ঘেরি সর্বদপি গরিষি অংশান সুধায় নম। আমি দেখলাম যিনি আজান দেয় তার নাম হলো মুয়াজ্জিন। ওই আজান শুনে যারা মসজিদে আসে তাদেরকে বলা হয় মুসল্লি। ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অবস্থান নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিস্তৃত সমীক্ষা প্রথম আলোড়ন তুলেছিল সেটা হলো 2006 সালে প্রকাশিত সাচার কমিটির রিপোর্ট। প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বে গঠিত এই উচ্চস্তরীয় কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ জমা দেয় তা স্বাধীনোত্তর ভারতের সংখ্যালঘু নীতি আলোচনার গতিপথই বদলে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2005 কমিটি গঠন করে। উদ্দেশ্য ছিল ভারতের মুসলিমদের প্রকৃত সামাজিক অর্থনৈতিক অবস্থান তথ্যের ভিত্তিতে যাচাই করা। 2 দশক পেরিয়ে আজও প্রশ্ন উঠছে, সাচার রিপোর্টে যে বাস্তবতার ছবি এঁকেছিল তা কতটা বদলেছে, নীতিগত সুপারিশগুলো কতটা কার্যকর হয়েছে, আর রাজনৈতিক বিতর্কের আড়ালে সংখ্যালঘু উন্নয়নের প্রশ্ন কোথায় দাঁড়িয়ে। 1990-এর দশক থেকে ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়। জিডিপি বৃদ্ধি, তথ্য প্রযুক্তি বিপ্লব, মধ্যবিত্তের প্রসার, সব মিলিয়ে নতুন ভারতের কথা বলা হচ্ছিল। কিন্তু এই অগ্রগতির সুফল কি সব সম্প্রদায়ের কাছে সমানভাবে পৌঁছেছিল? সংখ্যালঘুদের মধ্যে বিশেষত মুসলিম সম্প্রদায়ের পশ্চাৎপদতার অভিযোগ
ক্রমশ জোরালো হচ্ছিল। এই প্রেক্ষাপটে 2005 সালে সাচার কমিটি গঠিত হয়। কমিটির কাজ ছিল মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত অবস্থা বিশ্লেষণ, সরকারি চাকরি ও প্রশাসনে প্রতিনিধিত্ব যাচাই, ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি পর্যালোচনা, উন্নয়নমূলক প্রকল্পে অংশগ্রহণের মাত্রা নির্ধারণ। রিপোর্টের মূল অনুসন্ধান কিন্তু উদ্বেগজনক চিত্র। 2006 সালে প্রকাশিত রিপোর্টে কয়েকটা তথ্য বিশেষভাবে আলোচিত হয়। মুসলিমদের সাক্ষরতার হার জাতীয় গড়ের নিচে, উচ্চশিক্ষায় অংশগ্রহণও কম, অনেক ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুল ও অবকাঠামোর ঘাটতি ছিল। কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসনে মুসলিমদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কম। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীতেও প্রতিনিধিত্ব সীমিত। ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মুসলিমদের বঞ্চনার ইঙ্গিত পাওয়া যায়। বহু মুসলিম অধ্যুষিত এলাকায় ব্যাংক শাখা কম। শহুরে মুসলিমদের বড় অংশ আনুষ্ঠানিক খাতে কর্মরত। বস্তিবাসী মুসলিমের সংখ্যা উল্লেখযোগ্য। রিপোর্টে এমনও বলা হয়েছিল, ভারতের মুসলিমদের সামাজিক অর্থনৈতিক অবস্থান অনেক ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতির কাছাকাছি, কখনো কখনো তারও নিচে। রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এটিকে নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে গ্রহণ করে। বিরোধী শিবিরের একাংশ রিপোর্টকে তথ্য নির্ভর বলে স্বাগত জানালেও অন্য অংশ এটিকে ধর্মভিত্তিক রাজনীতি আখ্যা দেয়। মনমোহন সিং সংসদে বলেছিলেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার দরিদ্রদের, বিশেষত সংখ্যালঘুদের। এই মন্তব্য ঘিরেও বিতর্ক হয়। তবে রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে, সংখ্যালঘু উন্নয়নকে আবেগ নয়, তথ্যের ভিত্তিতে দেখতে হবে। সাচার কমিটি কয়েকটা গুরুত্বপূর্ণ সুপারিশ করে। মুসলিম অধ্যুষিত এলাকাকে সংখ্যালঘু কেন্দ্রিক জেলা হিসেবে চিহ্নিত করে বিশেষ উন্নয়ন প্রকল্প, ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ, শিক্ষাবৃত্তি ও অবকাঠামো উন্নয়ন, সরকারি চাকরিতে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নজরদারি, তথ্য সংগ্রহে ধর্মভিত্তিক ডেটা স্বচ্ছভাবে প্রকাশ। এই সুপারিশগুলোর ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে। 2 দশক ধরে মূল্যায়ন করলে দেখা যায়, শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু শিক্ষাবৃত্তি প্রকল্প চালু হয়েছে। কিছু সংখ্যালঘু অধ্যুষিত জেলায় স্কুল এবং আইটিআই গড়ে উঠেছে, তবে ড্রপ আউটের হার এখনও উদ্বেগজনক। জনধন যোজনার মতো প্রকল্পের ফলে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, তবু ঋণ প্রাপ্তির বৈষম্য পুরোপুরি দূর হয়নি। চাকরিতে প্রতিনিধিত্ব সামান্য বেড়েছে সরকারি ক্ষেত্রে, কিন্তু জনসংখ্যায় অনুপাতে এখনও কম। বস্তি উন্নয়ন প্রকল্প থাকলেও বাস্তবায়নের অসমতা রয়েছে। 2014 সালের পর কেন্দ্রীয় শাসনে পরিবর্তনের সঙ্গে সংখ্যালঘু নীতিতেও পরিবর্তন আসে। সরাসরি ধর্মভিত্তিক ভাষা এড়িয়ে সবার উন্নয়ন, এই স্লোগান সামনে আনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। সংখ্যালঘু মন্ত্রক বিভিন্ন দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাবৃত্তি প্রকল্প চালু রেখেছে। তবে সমালোচকদের মতে সাচার রিপোর্টের সুপারিশ অনুযায়ী লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ কমে গেছে। সাচার রিপোর্টের তথ্য 2001 সালে জনগণনা এবং তৎকালীন পরিসংখ্যানের ভিত্তিতে, বর্তমানে 2024 সালে দাঁড়িয়ে সেই ডেটা অনেকটাই পুরনো। নতুন জনগণনা এবং হালনাগাদ সমীক্ষা ছাড়া বর্তমান চিত্র স্পষ্ট নয়। অনেক বিশেষজ্ঞের মতে নতুন করে সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার সময় এসেছে। কারণ নারীর শিক্ষা এবং কর্মসংস্থান, ডিজিটাল বিভাজন, ক্ষুদ্র উদ্যোগ ও স্টার্টআপ অংশগ্রহণ, এই বিষয়গুলো নতুন করে বিশ্লেষণ প্রয়োজন। সাচার রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল। ধারণার বদলে তথ্যকে সামনে এনেছিল। সংখ্যালঘুদের নিয়ে প্রচলিত নানা ধারণা ছিল, রিপোর্ট সেই ধারণার পক্ষে বা বিপক্ষে তথ্য দেয়। তবে একটা সীমাবদ্ধতাও ছিল। রিপোর্ট মূলত মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে। অন্যান্য সংখ্যালঘু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, তাদের অবস্থান নিয়ে পৃথক বিশ্লেষণ ছিল সীমিত। রিপোর্টের বিরোধীরা বলেন, ধর্মভিত্তিক পরিসংখ্যান সামাজিক বিভাজন বাড়াতে পারে। সমর্থকদের যুক্তি, সমস্যা চিহ্নিত না করলে সমাধান অসম্ভব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।